আজকে আমরা সৃজনশীল সলভ করব। তো ব্যাংক সমন্বয় বিবরণী কেন তৈরি করা হয় আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি। আমরা ব্যাংকে কবে ক টাকা জমা দিলাম আমরা লিখি কোথায়? নগদান বইতে। ব্যাংক কোথায় লিখে? পাস বইতে। তো এই দুই বইয়ের গড়মিল হয় কারণ কেউ কোনো লেনদেন কেউ আগে লিখেছে কেউ পরে লিখেছে, এই কারণে কি হয়? গড়মিল হয়েছে। এবার এই গড়মিল দূর করার জন্য যেই বিবরণী তৈরি করা হয় সেটাকে বলা হয় কি? ব্যাংক সমন্বয় বিবরণী। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে একক জের আর একটা হচ্ছে উভয় জের। একটা একক জের আর একটা উভয় জের। আজকের ক্লাসে একক জের আলোচনা করব, এর পরের ক্লাসে আলোচনা করব হচ্ছে কি? উভয় জের। ওকে, সাথে থাকো। আমি জানি পরীক্ষায় অনেকের একক জের উভয় জের নিয়ে সমস্যা হয়, আশা করি সমস্যা থাকবে না। ঠিক আছে, তো বলে দেওয়া হয়েছে একক জের বা মিলকরণ পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। আমি এখানে হাতে একটা শখ করেছি। তো এটা ওপরে কিন্তু নাম লেখা লাগতো, যে প্রতিষ্ঠানের নাম রতনের মিস্টার রতন ব্যাংক সমন্বয় বিবরণী। তারিখ লেখা লাগতো ডিসেম্বর 31, 2019 তারিখের জন্য লেখা লাগতো। ঠিক আছে, প্রতিষ্ঠানের নাম, ব্যাংক সমন্বয় বিবরণী, তারিখ, এই জিনিসটা কিন্তু ওপরে লেখা লাগতো। আমি লিখি নাই, জায়গা স্বল্পতার কারণে। এটা লিখলে স্পেস কমে যেত, তাই আমি লিখি নাই। ওকে, তো একক জের কি করে সলভ করব? খুব মনোযোগ দিয়ে দেখো। একক জের পদ্ধতি সলভ করার ক্ষেত্রে প্লিজ কথা শুনবা, বুঝবা এবং নোট করবা। এই কথাগুলো কাজে লাগবে, নোট করে রাখবা কথাগুলো। শুরুতে কি দেওয়া আছে? অঙ্কের শুরুতে লেখা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমার পরিমাণ দেওয়া আছে। কোন বই মোতাবেক? নগদান বই মোতাবেক দেওয়া আছে। তো বই তো আমাদের দুইটা, একটা নগদান বই আর একটা ব্যাংকের বই বা পাস বই। আমি বলেছি কিন্তু নোট করতে হবে, অবশ্যই নোট করতে হবে। ঠিক আছে, নগদান বই বা পাস বই। তো শুরুতে দেওয়া আছে কোন বই? নগদান বই। খুব খেয়াল করবা, শুরুতে যে বইয়ের টাকার পরিমাণ দেওয়া থাকবে, এটা কিন্তু একক জেরের ক্ষেত্রে অনলি, এটা একক জের পদ্ধতি সলভ করার ক্ষেত্রে শুরুতে যে বইয়ের টাকা দেওয়া থাকবে সেই বই ভুল আছে, অন্য বই সঠিক, অর্থাৎ পাস বই সঠিক। কারণ বই তো দুইটা, একটা নগদান বই আর একটা কি? পাস বই। শুরুতে যেটা টাকার পরিমাণ দেওয়া থাকবে ওই বই ভুল, আর অন্যটা কি? ঠিক। আবার যদি এমন হতো এখানে নগদান বই না থেকে যদি দেওয়া থাকতো পাস বই মোতাবেক ব্যাংক জমা, তখন বলতাম পাস বই ভুল, নগদান বই ঠিক। তাহলে একক জেরের ক্ষেত্রে তোমাকে অলওয়েজ ধরে নিতে হবে এক বই ভুল, অন্য বই কি? ঠিক। তাহলে এখানে পাস বই ঠিক আর নগদান বই কি? ভুল। তো শুরুতে যে টাকার পরিমাণটা দেওয়া আছে এটা আমরা আগে লিখব, নগদান বই মোতাবেক জমা। নগদান বই মোতাবেক জমা দেওয়া আছে 12,000 টাকা। আমরা 12,000 সেকেন্ড টাকার ঘরে লিখে ফেললাম। ওকে, তো আবারও বলে দিচ্ছি, শুরুতে যে বই দেওয়া থাকবে ওই বই ভুল, অন্য বই কি? ঠিক। দেন নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ দেওয়া আছে, এটা আগে লিখলাম। এবার এখানে গড়মিলের কারণ দেওয়া আছে 5টা, এর মধ্যে কিছু কারণ যোগ করব, কিছু কারণ বিয়োগ করব। তো আমি কিন্তু পুরো বাক্য লিখব না, হ্যাঁ, আমি শুধু নাম্বার দিয়ে দিয়ে যোগ বিয়োগগুলো দেখিয়ে দেব। আর কিন্তু তোমরা যখন পরীক্ষায় করবা তখন কিন্তু পুরো বাক্য লিখবা, গড়মিলের কারণটা কিন্তু পুরোটা লিখবা, আমি কিন্তু লিখবো না। ওকে, আচ্ছা, কোন বই ঠিক? পাস বই ঠিক। কোন বই ভুল? নগদান বই ভুল। তো মনে রাখবা, যে বই সঠিক সে বই যা যা করেছে ভুল বইটাকেও মিল করার জন্য সেম কাজটা করতে হবে। আমরা যেহেতু বলছি নগদান বই ভুল, পাস বই ঠিক, তাহলে পাস বই যদি কোনো একটা লেনদেন যোগ করে নগদান বইকেও যোগ করতে হবে। পাস বই যদি কোনো লেনদেন বিয়োগ করে নগদান বইকেও বিয়োগ করতে হবে। পাস বই যোগ বিয়োগ কিছু করে নাই, প্লাসও করেনি মাইনাসও করেনি, সো নগদান বইকেও প্লাস মাইনাস কিছুই করা যাবে না, এক কথায় জিরো অবস্থায় রাখতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? দুইটাকে মিলকরণ। আর একক জেরের এটাই সিস্টেম। তো
এবার আমরা ম্যাথে চলে আসি, কি লেখা আছে, ডিসেম্বর মাসে 3000 টাকার একখানা চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে একটু খেয়াল করো, আমরা যখন জাবেদা শিখেছিলাম এগুলো কিন্তু শিখেছিলাম, ওকে, বা গরমিলের কারণে এটা কিন্তু শিখেছিলাম। বলো তো কে মাইনাস করেছে? ডিসেম্বর মাসে একখানা চেক যখন ইস্যু করা হয় তখন কোন বই মাইনাস করেছে? আমি 2 নাম্বার দিচ্ছি এখানে তোমাদের বোঝার জন্য। 2 নাম্বার অর্থাৎ 3000 টাকা মাইনাস করছে কে? নগদান বই। কিন্তু ওই চেক পরিশোধের জন্য কি ব্যাংকে উপস্থাপন হয়েছে? হয়নি। অর্থাৎ ব্যাংক পরিশোধ করেনি, অর্থাৎ ব্যাংক প্লাস মাইনাস কিছুই করেনি। ব্যাংক প্লাসও করেনি, মাইনাসও করেনি, কিচ্ছু করেনি, কিচ্ছু, জিরো। এখন তোমার উদ্দেশ্য কি? মিলানো। উদ্দেশ্য কি? মিলানো। তাহলে ব্যাংক প্লাসও করেনি, মাইনাসও করেনি, কিন্তু নগদান বই আগে কি করে রাখছে? মাইনাস। আমি আগেই বলেছি কোন বইকে সঠিক ধরেছি এই মধ্যে আমরা, যেহেতু শুরুতে দেওয়া আছে নগদান বই, তার মানে নগদান বই ভুল, পাস বই কি সঠিক। তাহলে পাস বই যা করেছে নগদান বইকে তাই করতে হবে। পাস বই প্লাসও করেনি, মাইনাসও করেনি, নগদান বই আগে কি করে রাখছে? মাইনাস। তাহলে এবার যদি নগদান বই 3000 প্লাস করে, কি হলো বলো তো? জিরো। প্লাসও করা হলো না, মাইনাসও করা হলো না, তাহলে পাস বইয়ের মতো হয়ে গেল। সো এবার আমরা কি করব? প্লাস করব। 2 নাম্বার কারণটা আমরা প্লাস করব, এই যে যোগে লিখলাম কিন্তু প্লাস করব। ওকে, কয় টাকা? 3000 টাকা। 3000 টাকা আমরা প্লাস করলাম। কেন করলাম? পাস বই প্লাস মাইনাস কিছুই করেনি, কিন্তু নগদান বই আগে মাইনাস করছে, এবার কি করলো? প্লাস। তাহলে 3000 মাইনাস করেছিল, 3000 প্লাস হয়ে গেল কি? জিরো। এও জিরো, এও জিরো। মিলানোর জন্য আমাদের এই কাজটা করতে হবে, যেহেতু এই মুহূর্তে আমাদের পাস বই রাইট। ওকে, দেন 800 টাকার একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু ভুলবশত পাস বইতে বা ব্যাংক বিবরণীতে জমা হয়নি। আমরা চেক পেয়ে আদায় করার জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম, একটু খেয়াল করি, এটা 3 নাম্বার। চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম, তখন নগদান বইতে আমরা জমা বাড়াইছি, ব্যাংক ডেবিট করেছিলাম। খেয়াল করে দেখো, আমরা চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দিলে কিন্তু ব্যাংক ডেবিট করি, অর্থাৎ নগদান বই 800 টাকা প্লাস করেছিল, কিন্তু ওই চেকের টাকাটা ব্যাংক আদায় করেনি, বলেই দিয়েছে ব্যাংক বিবরণীতে জমা হয়নি, মানে ব্যাংক আদায় করেনি। তার মানে কি? ব্যাংক প্লাসও করেনি, মাইনাস করেনি, কোনোটাই করেনি, জিরো। ব্যাংক প্লাস মাইনাস কিছুই করেনি, কিন্তু নগদান বই আগে কি করে রাখছে? প্লাস। নগদান বই এই মুহূর্তে কার মতো হতে চায়? ব্যাংকের মতো। নগদান বই এই মুহূর্তে কার মতো হতে চায়? ব্যাংকের মতো। সো ব্যাংক প্লাস মাইনাস কিছু করেনি, নগদান বই প্লাস করছে, আগে প্লাস করেছিল, তাহলে এবার কি করবে? মাইনাস। দেখো তো, আগে 800 প্লাস করেছে, এবার মাইনাস, কি হয়ে গেল? জিরো। আমি শেখানোর জন্য এগুলো লিখছি তোমাদের, কিন্তু তোমরা পরীক্ষায় শুধু এইটুকু করবে, এটা করার দরকার নেই। ওকে, তাহলে এবার মাইনাস করো, 3 নাম্বারটা মাইনাস। আর লিখবা কি? এই যে বাক্য আছে এটাই লিখে দেবা, চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল, জমাকৃত চেক আদায় হয়নি, তো 800 টাকা। এরপরে কি আছে? 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করেছে 600 টাকা, যা নগদানভুক্ত হয়নি। আমাদের বিনিয়োগের সুদ, আমাদের বিনিয়োগের সুদ আমাদের হয়ে কি আদায় করছে? ব্যাংক। অর্থাৎ ব্যাংকের বইতে 4 নাম্বার দিয়ে আগে আমাদের বিনিয়োগের সুদ আমাদের হয়ে ব্যাংক আদায় করেছে, মানে ব্যাংক প্লাস করছে। কোন বইতে? ব্যাংকের বইতে 600 কত? হ্যাঁ, 600 টাকা। 600 টাকা প্লাস করেছে, কিন্তু আমরা নগদান বইতে লিখি নাই, যোগও করিনি, বিয়োগও করিনি, লিখি নাই, বলে দিয়েছে নগদানভুক্ত হয়নি। তার মানে আমরা নগদান বইতে প্লাস মাইনাস কিছুই করি নাই, ব্যাংক প্লাস করছে। সো আমরা ব্যাংক যা করেছে তাই করতে হবে, ব্যাংকের সাথে নগদান বই মিল করছি। সো ব্যাংক প্লাস করছে, নগদান বইকে প্লাস করতে হবে, 600 টাকা প্লাস করব। 4 নাম্বারটা আমরা প্লাস করব, লিখবো কি? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ওকে, তাহলে 600 টাকা প্লাস করব। তারপরে কি আছে? মালিকের জীবন বীমা প্রিমিয়াম 200 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ, নগদানভুক্ত হয়নি। অর্থাৎ মালিকের ব্যক্তিগত খরচ কে পরিশোধ করেছে? ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। সো ব্যাংক কি করেছে? মাইনাস করেছে,
5 নাম্বারটা ব্যাংক কি করেছে মাইনাস, কয় টাকা মাইনাস করছে, 200 টাকা মাইনাস করছে, কিন্তু কে প্লাস মাইনাস কিছুই করেনি, নগদান বই লিখেই নি। তাহলে ব্যাংকে যেহেতু আমরা সঠিক ধরেছি, তাহলে ব্যাংক মাইনাস করছে, তার মানে নগদান বইকে মাইনাস করতে হবে, কারণ উদ্দেশ্য আমাদের মিলানো। সো 5 নাম্বারটা 200 টাকা বিয়োগের ঘরে লিখবো আমরা, 200 টাকা বিয়োগ। এরপরে কি আছে, ব্যাংক কর্তৃক চার্জ ধার্য 175 টাকা, তার মানে কি সেবা দেওয়ার বিনিময়ে ব্যাংক সার্ভিস চার্জ বাবদ কেটে নিয়েছে আমাদের অ্যাকাউন্ট থেকে। আমরা জানি এই লেনদেনটা কি আগে লিখেছে ব্যাংক, ব্যাংক কি করেছে মাইনাস, কিন্তু কোন বইতে লেখা হয়নি, নগদান বইতে। 6 নম্বর নগদান বইতে লেখা হয়নি, কিন্তু ব্যাংক করেছে মাইনাস। তা আমরা ব্যাংকে রাইট ধরেছি, তাহলে দুই বইকে সেম কাজ করতে হবে, প্লাস করলে 2 বই প্লাস, মাইনাস করলে 2 বই মাইনাস, তাই করতে হবে। তাহলে ব্যাংক মাইনাস করছে, তার মানে নগদান বইকে মাইনাস করতে হবে। ওকে, তো 175 টাকা বিয়োগ। আচ্ছা, তাহলে এবার আমরা দেখলাম কিছু গরমিলের কারণে আমরা যোগ করেছি, কিছু বিয়োগ করেছি। লজিকগুলো তো সব ক্লিয়ার হয়েছে আশা করে। ব্যাংক যোগ করলে আমরাও যোগ, ব্যাংক বিয়োগ করলে আমরাও বিয়োগ। ব্যাংক যোগ বিয়োগ কিছুই করা যদি না করে, তাহলে নগদান বইকেও যোগ বিয়োগ কিছুই করা যাবে না, তাই করেছি আমরা। এটাই হচ্ছে একক জেরের সিস্টেম। তাহলে 3600 টাকা যোগ করব, আর বিয়োগ করব কত, 1175 টাকা। আমি একটু ওপরেই লিখছি, এখানে যেহেতু নিচ পর্যন্ত চলে আসছে, জায়গা কম, তাহলে এটা বিয়োগ 1175। তাহলে 15,600 থেকে আমরা 1175 বাদ দিচ্ছি, তাহলে হচ্ছে 14,425 টাকা। এটা এবার এখানে লিখতে হবে পাস বই অনুযায়ী জমা, অর্থাৎ পাস বইয়ের সাথে আমরা এটা মিলালাম, ব্যাংকের বইয়ের সাথে মিলালাম, তাই এখানে আমরা লিখব পাস বই অনুযায়ী জমা 14,425 টাকা। ওকে, এই হচ্ছে ম্যাথ। আমি আবারও রিভিউ করে দিচ্ছি, খেয়াল করো। শুরুতে যে বইয়ের অ্যামাউন্ট দেওয়া থাকবে ওই বই ভুল, তো নগদান বই ভুল, পাস বই কি রাইট। তাহলে একক জেরের সিস্টেম, এক বইকে ভুল ধরতে হবে, অন্য বইকে সঠিক ধরতে হবে। শুরুতে যদি পাস বই থাকতো, তাহলে পাস বইকে ভুল ধরতাম, নগদান বইকে কি রাইট ধরতাম। ওকে, সো এই অঙ্কে নগদান বই ভুল, পাস বই রাইট। সো পাস বই যেহেতু রাইট, তাহলে পাস বই যা যা করছে নগদান বইকে তাই তাই করতে হবে। পাস বই যদি প্লাস করে, নগদান বইও প্লাস, পাস বই মাইনাস, নগদান বই মাইনাস। পাস বই প্লাস মাইনাস কিছুই করেনি, নগদান বইকে প্লাস মাইনাস কিছুই করা যাবে না। সো এটাই হচ্ছে একক জেরের সিস্টেম, একটার সাথে আরেকটা মিলাবো, অর্থাৎ এখানে আমরা পাস বইয়ের সাথে নগদান বই মিলাচ্ছি। এই হচ্ছে একক জের পদ্ধতি।